আচ্ছা, তো ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকে আমরা একটা ক্লড কোড নিয়ে ফ্রি কোর্স নিয়ে এসেছি এবং এই কোর্সের মধ্যে আমরা দুই ভাগে এই কোর্সটাকে ডিভাইড করেছি। একটা হচ্ছে ক্লাস 1 আর একটা হচ্ছে ক্লাস 2। তো ক্লাস 1-এ আমরা 1 থেকে 15টা হচ্ছে পয়েন্ট দেখব ক্লড কোড সম্পর্কে, যেগুলো আমাদেরকে ক্লড কোডকে চিনতে এবং ক্লড কোডকে ইউজ করতে সাহায্য করবে। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে ক্লড কোডটা আসলে কি? আমরা তো সারা জীবন চ্যাটজিপিটি ইউজ করে আসলাম। তো পার্থক্যটা খুবই সহজ। আপনারা যারা চ্যাটজিপিটি ইউজ করছেন, ক্লড কোড কখনো ইউজ করেন নাই, তাদের জন্য বলতে চাই। ব্যাপারটা সহজ করে বললে, চ্যাটজিপিটি হচ্ছে একজন উপদেষ্টা। আপনি চ্যাটজিপিটিকে যখন আপনি কোনো টাস্ক দেন, তখন আপনি টাস্ক দেওয়ার পরে সেখান থেকে কপি করে নিয়ে দেন আপনাকে আসল জায়গায় ইউজ করতে। কিন্তু ক্লড কোড নিজেই ফাইল খুলে এবং নিজেই সে আপনার ফাইলে অ্যাক্সেস করতে পারে এবং সেখানে ডাউনলোড করে। চ্যাটজিপিটি কোনো ফাইল দেখে না, কিন্তু ক্লড কোড আপনার ফোল্ডারে এবং আপনার ফাইলের অ্যাক্সেস থাকার কারণে সে দেখতে পারে। চ্যাটজিপিটি শুধু বলতে পারে, কোনো কিছু করতে পারে না, কিন্তু ক্লড কোড সে জায়গায় আপনার জন্য আপনার কাজটা করে দিতে পারে। চ্যাটজিপিটিকে প্রতিবার নতুন করে আপনাকে কনটেক্সট দিতে হয়, অর্থাৎ প্রতিবার যখন নতুন সেশন আপনি শুরু করেন, তখন আপনাকে ওই আগের সেশনে যে কনটেক্সট ছিল সেটা আর তার মনে থাকে না, নতুনভাবে আপনাকে দিতে হয়। কিন্তু ক্লড কোড সেটা মনে রাখে। এবং চ্যাটজিপিটি যেমন একটা উপদেষ্টা আপনাকে সাজেশন দিতে পারে বা আপনাকে অ্যাডভাইস করতে পারে, কিন্তু কখনো নিজে আপনার জন্য কাজটা করে দিতে পারে না। কিন্তু একটা কর্মচারী আপনার জন্য নিজেই আপনি যে যদি একটা টাস্ক দেন তাকে, তাহলে সে সেই টাস্কটা আপনার হয়ে করে দিতে পারে। এটাই হচ্ছে ক্লড কোড, যেটা আপনার হয়ে আপনার যে কাজটা সেটা করে দেবে। এবং ক্লড কোড ইনস্টল বা সেট আপ করার ম্যানুয়ালটা খুব সহজ। আপনি claude.com/download-এ আসলেই এখানে উইন্ডোজের জন্য ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন খুব ইজিলি। আর একটা কথা বলে রাখি, ক্লড কোড শুধুমাত্র ক্লডের যে পেইড সাবস্ক্রাইবাররা আছে তাদের জন্যই। সো আপনাকে অবশ্যই একটা প্রো প্ল্যান বাই করতে হবে যদি আপনি ক্লড কোড ইউজ করতে চান তাহলে। তো প্রো প্ল্যানের মধ্যে এখানে সর্বনিম্ন যেটা আছে সেটা হচ্ছে $17। $17 আপনার বাংলাদেশি টাকায় 2000 টাকার মতো পড়ে যাবে। এটার সাথে আপনি ক্লড কোড, কোয়ার্ক এবং ক্লড ডিজাইন, ক্লড সায়েন্স এটসেট্রা এটসেট্রা অনেক কিছু পেয়ে যাবেন। তো আমরা ফার্স্ট পয়েন্টে মোটামুটি ভালোই হচ্ছে বুঝতে পারলাম যে চ্যাটজিপিটি এবং ক্লড কোডের মধ্যে পার্থক্যটা কোথায়। এখন আমরা সেকেন্ড পয়েন্টে আসি, মডেল ভার্সেস কনটেক্সট। তো এইটা বুঝতে গেলে অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে যে মডেলটা আসলে কি। মডেল হচ্ছে একটা এলএলএম, অর্থাৎ একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এটা আপনি বলতে পারেন যে একটা ব্রেইন, অর্থাৎ মডেল হচ্ছে ক্লড কোডের ব্রেইন। ব্রেইন কাকে বলা হয়? ব্রেইন তাকেই বলা হয় যেটা ভাবতে পারে। এখন এই যে ব্রেইনটা, এই ব্রেইনটা আপনার এবং আমার, আপনি যদি ক্লড কোড ডাউনলোড করে ইনস্টল করেন, তাহলে আপনার এবং আমার ক্লড কোডের যে ব্রেইন, এগুলা সেমই থাকবে। এটা একদমই সেম, অর্থাৎ আপনিও অপাস 5 পাবেন, আমিও অপাস 5 পাবো। মডেলের কথা বলছি। অথবা আপনি যদি ফ্যাবেল 5 ইউজ করেন, তাহলে আমিও ফ্যাবেল 5ই ইউজ করতেছি এবং সেম মডেল আমরা ইউজ করব। কিন্তু ডিফারেন্সটা আসে কনটেক্সটে। অর্থাৎ আপনি যে কনটেক্সট দিচ্ছেন সেইটাই হচ্ছে ডিসাইড করে যে আপনার ক্লড কোড কতটা ভালো কাজ করবে। এটাকে যদি আরো সহজভাবে বুঝতে চাই, তাহলে মনে করেন যে আপনার 2টা কর্মচারী আছে এবং এই 2টা কর্মচারীর মধ্যে 2জনই খুবই চালাক, কিন্তু একজনকে আপনি আপনার যে বিজনেস আছে, আপনার ফাইল, আপনার ব্যবসা এবং আপনার নিয়ম, আপনি কিভাবে হচ্ছে ব্যবসাটা পরিচালনা করেন, আপনার কাছে কি কি টুলস আছে ইত্যাদি সব ধরনের কনটেক্সট আপনি একটা কর্মচারীকে দিলেন, দিয়ে একটা কাজ করতে বললেন। আর একটা কর্মচারীকে আপনি এই ধরনের কোনো কনটেক্সট দিলেন না এবং তাকেও সেই সেম টাস্কটা দিলেন। তো কে হচ্ছে সব থেকে বেশি আপনাকে ফলাফল ভালো দিবে? অবশ্যই যে কর্মচারীটাকে আপনি কনটেক্সট দিচ্ছেন সেই কর্মচারীটাই আপনার জন্য ভালো ফলাফল দিবে। তো সেম স্টাইলে এখানে ডিপেন্ড করে ভালো যে আউটপুট একটা ক্লড কোডের কাছ থেকে, সেটা ডিপেন্ড করে আপনি কতটুকু কনটেক্সট তাকে দিচ্ছেন। মডেল আমার কাছেও যা আপনার কাছেও তা সেম। সো ব্যাপারটা আমরা বুঝতে পারলাম যে কনটেক্সটের উপর ডিপেন্ড করে যে আমরা কতটুকু আউটপুট পাবো। এবং সেই ক্ষেত্রে কনটেক্সটকে আমরা যত বেশি ভরাবো, যত বেশি ভালোভাবে কনটেক্সটটা দিতে পারবো, তত ভালোভাবে এআই বা ক্লড কোড আমাদের জন্য কাজ করবে। এখানে দেখেন বলা হচ্ছে যে বেশি জানায় সে বেশি পায়, অর্থাৎ আপনি যত বেশি কনটেক্সট এআইকে দিবেন, তত বেশি ভালো রেজাল্ট আপনি বা বেটার রেজাল্ট আপনি পাবেন। তো কনটেক্সটের ব্যাপারটা গেল, এটা আমরা পরে দেখাচ্ছি কিভাবে কনটেক্সট কিভাবে ইউজ করবে। এখন আমরা চলে আসি থার্ড নাম্বার পয়েন্টে। তো থার্ড নাম্বার পয়েন্টে আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রম্পট এবং কনটেক্সট ইঞ্জিনিয়ারিং। আগে প্রম্পট ইঞ্জিনিয়ারিং থেকেই আমরা শুরু করছিলাম, বা এআই যখন শুরু করলো তখন সবাই এটা জানতো যে এআই এর ক্ষেত্রে প্রম্পট ইঞ্জিনিয়ারিং খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অর্থাৎ আপনি যে এআই কে কমান্ড দিচ্ছেন, এই কমান্ডটাই কিভাবে দিচ্ছেন সেটাই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা শিখছিলাম। কিন্তু এখন
আর প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মধ্যেই সীমাবদ্ধ না, প্রম্পট ইঞ্জিনিয়ারিং থেকে এখন যে ট্রেন্ডিং চলতেছে ক্লাউড কোডের ক্ষেত্রে সেটা হচ্ছে কনটেক্সট ইঞ্জিনিয়ারিং এবং লুপ ইঞ্জিনিয়ারিং। কনটেক্সট ইঞ্জিনিয়ারিং এবং লুপ ইঞ্জিনিয়ারিং এই দুইটা কনসেপ্ট এখন আপনাকে শিখতে হবে। আগে আপনার জাস্ট প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখলেই হয়তোবা আপনি কাজগুলো করতে পারতেন বা লেটেস্ট যে এআই ফিচারগুলো আছে সেগুলোকে আপনি ইউজ করতে পারতেন, কিন্তু বর্তমানে অবশ্যই আপনাকে কনটেক্সট ইঞ্জিনিয়ারিং এবং লুপ ইঞ্জিনিয়ারিং এই দুইটা সম্পর্কে নলেজ থাকতে হবে। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মধ্যে হচ্ছে ব্যাপারটা যে কিভাবে চালাকি করে আপনি একটা জিনিস লিখবেন, আর কনটেক্সট ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে আপনি তাকে কি কি দিবেন, যেমন একটা ফোল্ডার দিতে পারেন, আপনি একটা স্কিলস দিতে পারেন, আপনার আউটপুট সিস্টেম দিতে পারে। এই ব্যাপারগুলো আমরা হচ্ছে দেখবো এখনই, প্র্যাকটিক্যাল করে দেখাবো আপনাদেরকে। আর একটা কথা বলে নিই যে ভালো প্রম্পট দিয়ে খারাপ কনটেক্সট ঠিক করা যায় না। অর্থাৎ যদি কনটেক্সট না দেন আপনি যদি তাকে এনাফ কনটেক্সট না দেন, তাহলে আপনি যতই ভালো প্রম্পট দেন না কেন, আপনার যে ক্লাউড কোডের ক্ষেত্রে আপনার যে আউটপুটটা বা রেজাল্টটা সেটা বেটার আসবে না। সো আমরা আপনাদেরকে একটা রিয়েল লাইফ ডেমো দেখাই কনটেক্সট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ক্লাউড কোড দিয়ে কিভাবে কনটেক্সট ইঞ্জিনিয়ারিং ইউজ করবেন। আমরা এখানে একটা ফোল্ডার হচ্ছে ওপেন করব, অর্থাৎ এই যে প্লাস ফোল্ডারটা আছে, প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনটায় ক্লিক করলেই আপনার ফাইলস ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আমরা হচ্ছে এখানে যেমন আরোহিন অ্যাকাউন্টস নামে আমার একটা ফোল্ডার আছে, এইখানে আমার যে এজেন্সি আছে সেই এজেন্সির ইনভয়েস, দেন আমার ব্যাংক স্টেটমেন্টস, আমার যে ক্লায়েন্টের লিস্ট, আমার এক্সপেন্স এটসেট্রা সবগুলোই এখানে রাখা আছে। তো এই যে ডাটাগুলো বা এই যে কনটেক্সটগুলো, এই কনটেক্সটগুলো দিয়েই আমি হচ্ছে ক্লাউড কোডকে একটা প্রম্পট দিব এবং তার কাছ থেকে আমি দেখব যে সে কতটুকু বুঝতে পারে। তো প্রথম যে প্রম্পটটা আমরা দিব, সেই প্রম্পটটা আমরা দিতে পারি যে যে হোয়াটস ইন দিস ফোল্ডার। আপনারা যদি কেউ বাংলায় প্রম্পটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে বাংলায়ও আপনি করতে পারবেন, বাংলা অথবা ইংলিশ দুইটার ক্ষেত্রেই সেম রেজাল্টই আমি পাবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য বাংলায় ব্যাপারটা করতেছি। আমি লিখলাম যে এই ফোল্ডারে কয়টা ইনভয়েস আছে আর মোট কত টাকা, এটা দিয়ে আমি হচ্ছে ফার্স্ট প্রম্পটটা শুরু করব। এখানে হচ্ছে আমরা মডেল চুজ করে নিব সনেট 5 এবং আমরা হচ্ছে প্রম্পটটা দেই। দেখেন ও এখন যে ফোল্ডারগুলো আছে এবং ফোল্ডারে যতগুলো ফাইল আছে এই সবগুলো ফাইলকে সে চেক করতেছে এবং চেক করার পরে সেখান থেকে সে কনটেক্সট নিচ্ছে এবং সে আমাকে একটা রেজাল্ট দিয়ে দেবে। আচ্ছা, মোট রো হচ্ছে 65টা, কিন্তু 3টা ইনভয়েস নম্বর ডুপ্লিকেট, হুবহু একই ডেটা দুই তিনবার করে আছে এবং কত টাকা আছে, অ্যামাউন্ট কত, দেন ভ্যাট কত এবং সর্বমোট কত, কতটা হচ্ছে পেইড, আনপেইড, ওভারডিউ, সব কিছু দেখেন সে আমাকে দিয়ে দিয়েছে। এখন মনে করুন যে আমি এই যে ফোল্ডারগুলো আছে এই ফোল্ডারগুলো থেকে আমি একটা ড্যাশবোর্ড হিসেবে দেখতে চাই, অর্থাৎ একটা ড্যাশবোর্ড তৈরি করে আমি ইজিলি এই ব্যাপারগুলোকে আমার যে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো আমি দেখতে চাই। তাহলে আমি তাকে প্লটকে আবার আরেকটা প্রম্পট দিব, ক্রিয়েট অ্যান ড্যাশবোর্ড দ্যাট শোজ my income, expense, transactions, etc. with beautiful designs. তো এই প্রম্পটটা আমি যখন দিলাম, তো দেখুন সে হচ্ছে সব ডাটাগুলোকে অ্যাগ্রিগেট করতেছে। আচ্ছা, তো দেখুন আমার হচ্ছে একটা প্রম্পটের পরেই সে পুরো ড্যাশবোর্ডটাকে কমপ্লিট করে দিচ্ছে। তো এই ড্যাশবোর্ডটা আমি হচ্ছে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন একটা প্রম্পটের মাধ্যমেই সে আমার পুরো ড্যাশবোর্ডটা করে দিয়েছে। আমার হচ্ছে রেভিনিউ কত, আমার আউটস্ট্যান্ডিং কত, টোটাল এক্সপেন্স কত, নেট প্রফিট কত, আমার ইনকাম ভার্সেস এক্সপেন্সের একটা গ্রাফ চার্ট সে তৈরি করে দিছে, ইনভয়েস স্ট্যাটাস, পেইড কোনটা, কতটা হচ্ছে আনপেইড, কতটা হচ্ছে ওভারডিউ ইত্যাদি, এক্সপেন্স বাই ক্যাটাগরি, ইকুইপমেন্ট, অফিস রেন্ট, ইন্টারনেট, স্যালারি, এরপর হচ্ছে রেভিনিউ বাই ক্লায়েন্ট, কোন কোন ক্লায়েন্ট আমাকে কতটুকু পে করেছে, দেন হচ্ছে পেমেন্ট মেথড কোনটা কোনটা ছিল, এটসেট্রা। এবং সে আমাকে এখানে হচ্ছে বাকি যে লিস্টগুলো এই লিস্টগুলোও দিয়ে দিছে, ট্রানজাকশন যেটা যেটা আমার হয়েছে, ট্রানজাকশনের মধ্যে কোনটা হচ্ছে অ্যামাউন্ট পেন্ডিং আছে, এক্সপেন্সে কোনগুলো আছে, এই পুরো জিনিসটাই সে আমাকে। তো দেখেন এটা জাস্ট আমার কিন্তু একটা প্রম্পটের মাধ্যমেই আমি এটা করে ফেলতে পারলাম। জাস্ট একটা প্রম্পট দিছি এবং এই একটা প্রম্পটের পরে এই পুরো কাজটা সে কমপ্লিট করে দেন আমাকে দিয়ে দিছে। আর এটা যে কনটেক্সট উইন্ডো লাগছে সেটা হচ্ছে প্রায় 20K টোকেনের মতো আমার খরচ হয়েছে।
আচ্ছা, তো এখন আমরা যদি 4 নাম্বার পয়েন্টে আসি, 4 নাম্বার পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে টোকেন আর মডেল। তো টোকেন হচ্ছে সহজ ভাষায় যদি আমি বলতে চাই তাহলে এটা হচ্ছে একটা শব্দের টুকরা। আপনি যা লেখেন সেটাও টোকেন হিসেবে ইউজ হয়, আর ক্লোড কোড যা লেখে সেটাও টোকেন হিসেবে ইউজ হয়। আপনার বড় কাজের জন্য আপনার বড় মডেল ইউজ করতে হবে এবং ছোট কাজের জন্য ছোট মডেল ইউজ করতে হবে। একটা যদি সহজ উদাহরণ আমি দিতে চাই তাহলে সেটা দেখা যায় যে আমরা যে সিম ইউজ করি, সিমে আমরা যত বেশি কথা বলবো তত বেশি টোকেন বা তত তত টাকা খরচ হয়। ঠিক সেম ওয়েতে একটা মডেলের সাথে আপনি যত বেশি প্রম্পটিং করবেন বা যত বেশি হচ্ছে তাকে কমান্ড করবেন, যত বড় আউটপুট তার কাছ থেকে যাবেন তত বেশি হচ্ছে টোকেন খরচ হবে। এখানে যেমন দেখেন যে একটা টোকেন এখানে বক্স দেয়া আছে, সেখান থেকে টোকেনগুলো ডিভাইডেড হয়ে যায় এবং ক্রমাগত বাড়তে থাকে। এখন টোকেনের কথায় যদি আসি তাহলে আমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা এলএলএম মডেল আলাদা আলাদা টোকেন আউটপুট ইউজ করে। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যাবেল 5 ক্লডের সব থেকে পাওয়ারফুল মডেল। তো এটার যে টোকেনের যে খরচটা সেটা সব থেকে বেশি। এরপরে হচ্ছে ওপাস 4.8 এর, এরপর হচ্ছে ওপাস 4.7, সনেট 4.6, আইকো 4.5। এই ধরনের একটা সিরিয়াল বাই ক্রোম আমরা দেখতে পারবো যখন আমরা টোকেন উইন্ডো এবং এলএলএম মডেলকে কম্পেয়ার করব। একটা ব্যাপার হচ্ছে যে ছোট কাজে আপনি যদি বড় মডেল চালান, এবং কনটেক্সট আপনাকে বুঝতে হবে যে কোন কাজে আমাকে কোন মডেলটা ইউজ করতে হবে। আপনি যদি একটা ছোট কাজে বড় মডেল চালান সেটা এরকম হবে যে পাশের দোকানে যেতে আপনি প্লেন ভাড়া করতেছেন। অর্থাৎ আপনার একটা সামান্য একটা কাজে আপনি যদি ফ্যাবলো 5 এর মতো একটা বড় এবং হচ্ছে হাই প্রাইসিং এর মডেল ইউজ করেন তাহলে আপনার ব্যাপারটা এরকমই হবে যে আপনি একটা পাশের দোকানে যাওয়ার জন্য আপনি প্লেন ইউজ করবেন। যদি রিয়েল লাইফে আমি দেখাতে চাই তাহলে এখানে দেখতে পারবেন যে আমি যেমন সনেট 5 ইউজ করে এই কাজটা করলাম, এই সেম কাজটা কিন্তু আমি ফ্যাবলো 5 দিয়েও করতে পারতাম। পয়েন্ট নাম্বার 5-এ যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্সার যাচাই করা। অর্থাৎ এখানে একটা ব্যাপার হচ্ছে যে এআই অনেক সময় আত্মবিশ্বাসের সাথেও ভুল করে। এটা কোনো বাগ না, এটা হচ্ছে এআই এর একটা স্বভাব। যেহেতু আপনার প্রত্যেকটা টোকেনেই আপনার টাকা খরচ হবে এবং এটা ক্লড কোড হচ্ছে প্রো মডেলে এবং সাবস্ক্রিপশন কিনে আপনি ইউজ করবেন, সো অবশ্যই আপনাকে প্রত্যেকটা আউটপুট চেক করতে হবে এবং চেক করার পরে সেটা কনফার্ম। আপনার যে লুপটা থাকবে সেটা এরকম থাকবে যে প্রথমে আপনি প্রম্পট দিবেন, প্রম্পট দেওয়ার পরে আপনাকে ক্লড কোড একটা আউটপুট, দেন আপনাকে সেটা নিজে চেক করতে হবে। চেক করার পরে দেন হচ্ছে আপনি সেটাকে অ্যাপ্রুভ করবেন। এটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমের ক্ষেত্রে আমি সবসময় যে ব্যাপারটা ফলো করি আমার অটোমেশনের ক্ষেত্রেও এই যে রুলটা, এই রুলটাকেই আমি ইউজ করে থাকি অটোমেশনের ক্ষেত্রেও। সেটা হচ্ছে 70/20/10। 70% হচ্ছে অটোমেশন থাকবে, 20% হচ্ছে এআই বা এআই এজেন্টস আমরা ইউজ করব, আর 10% অবশ্যই সেখানে হিউম্যান অ্যাপ্রুভাল বা হিউম্যানের যে ইনভলভমেন্ট সেটা থাকবে হচ্ছে 10%। তো এই যে রেশিওটা, এই রেশিওটা যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে মোটামুটি আপনাদের যে অটোমেশন করেন বা আপনি এআই এজেন্ট ইউজ করেন বা ক্লড কোড ইউজ করেন, যেটা ইউজ করেন আপনি মোটামুটি বেটার আউটপুট পাবেন, প্রফেশনাল আউটপুট আপনি নিয়ে আসতে পারবেন এর কাছ থেকে। তো এইখানে হচ্ছে অ্যান্সার যাচাইয়ের ক্ষেত্রে আমি বলবো যে এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আমি অটো করে রাখছি। এই অপশনটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এখানে পারমিশন আপনি কিভাবে দেবেন। হয় আপনি ম্যানুয়াল দিতে পারেন, ম্যানুয়াল দিলে প্রত্যেকটা টাস্কের পরে সে আপনার কাছে অ্যাপ্রুভাল চাবে। অ্যাকসেপ্ট এডিটস দিলে সে এডিটগুলোকে অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট করবে। এরপরে আপনি যদি অটো দিয়ে রাখেন তাহলে সে আপনাকে আস্ক করবে না, সে নিজে নিজেই পারমিশনগুলোকে ডিসাইড করবে বা নিজেই নিজে যে কাজটা করতে হবে সেটার ডিসিশন নিয়ে নিবে। পয়েন্ট 6-এ যদি আসি, পয়েন্ট 6-এ আমরা দেখতে পাচ্ছি যে এখানে claude.md এবং .claude এই ব্যাপারগুলো আপনাদেরকে বুঝতে হবে। আপনি যখনই ক্লড কোডকে ইনস্টল করবেন, ক্লড কোডকে ইনস্টল করার পরে আপনার যে লোকাল ডিস্ক সি আছে, এই সিতে আপনার কিছু ফোল্ডার তৈরি হবে ফোল্ডার ইনফ্রাস্ট্রাকচারের জন্য। তো এই ফোল্ডারগুলো সম্পর্কে আপনাকে নলেজ থাকতে হবে। যেমন আমি এখানে দেখাচ্ছি, পিসিতে লোকাল ডিস্ক সি এর ইউজার যে ফোল্ডারটা থাকে, ইউজারের পরে ডিএফআইটিতে আমার আছে, আপনাদের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, কিন্তু যেখানেই থাক ঢোকার পরে এই .claude ফোল্ডারটায় ঢুকলেই আপনি দেখতে পারবেন যে ক্লডের যে সেটআপগুলো আছে এগুলো এখানে সব দেখতে পারবেন। তো এখানে দেখেন স্কিলস আছে, টাস্ক আছে, দেন সেশনস, প্রজেক্ট, প্লাগইনস, আপনার যে কেচ এটাও থাকবে, আপনার যে এজেন্ট এগুলোও আলাদা আলাদা ফোল্ডারে। তো এই ফোল্ডারগুলো আপনাদেরকে বুঝতে হবে। এখানে settings.json যে ফোল্ডারটা আছে এটা হচ্ছে কি করতে পারবে ক্লড সেটা ডিসাইড করবে। স্কিলস ফোল্ডারে
আপনার বিভিন্ন শেখানো কাজ সে স্কিল হিসেবে সেভ করে রাখতে পারবে। এবং এজেন্ট ফোল্ডারে আপনি যদি কোনো এজেন্ট তৈরি করে থাকেন প্রিভিয়াসলি, সেই এজেন্টকে আপনি ইউজ করতে পারবেন। মানে এগুলা কীভাবে ইউজ করবেন এটা আমি দেখাই। মনে করেন আপনার যে ক্লড কোড ইন্টারফেস আছে সেখানে এসে আপনি যদি স্ল্যাশ কমান্ড দেন, স্ল্যাশ কমান্ড দিলে আপনার যে স্কিলস সেগুলো এখানে চলে আসবে। দেখুন আমি এখানে স্কিলস লিখলে আমার এখানে যত ধরনের স্কিলস আছে সেগুলো চলে আসতেছে। এজেন্ট ইউজ করতে চান তাহলে স্ল্যাশ এজেন্ট লিখলেই আপনার যে এজেন্ট ফোল্ডারগুলো আছে সেগুলো আপনার এখানে চলে আসবে। এভাবেই আপনার স্ল্যাশ কমান্ডগুলো শিখতে হবে। মনে করেন যে নতুন একটা কর্মচারী আপনার অফিসে জয়েন করছে, এখন আপনি প্রতিদিন সকালে তাকে নতুনভাবে যদি আপনার সব কিছু বুঝাই দিতে হয় তাহলে ব্যাপারটা খুবই বোরিং হয়ে যাবে এবং এটা কখনোই প্রপার ওয়ে না। তো প্রপার ওয়ে কি, যে আপনি একটা .md ফাইল তৈরি করে রাখেন। ক্লডের যে .md ফাইলটা তৈরি করে রাখা হবে, এই .md ফাইলে আপনার বিজনেস ইন্টারনাল যে ডিটেলসগুলো, এই ডিটেলসগুলো সব দেওয়া থাকবে, যে কারণে ক্লড যখনই আপনি ক্লডের সাথে কথা বলবেন তখনই সে অলরেডি আপনার বিজনেসের যে কন্টেক্সট সেটা সেখান থেকে সে আপনার সাথে কথা বলবে বা আপনার যে টাস্কগুলো সেগুলো সে পূরণ করার ট্রাই করবে। তো এই ব্যাপারগুলো নেক্সট ক্লাসে আমরা আরও ডিটেলসে যাব। আমরা এখন .7-এ যদি আসি, .7-এ আমরা দেখতে পাচ্ছি কনটেক্সট উইন্ডো প্লাস হ্যান্ড অফ। তো এই ব্যাপারটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে বুঝতে হবে যে কনটেক্সট উইন্ডো কি। কনটেক্সট উইন্ডো বলতে বোঝায় যে ক্লডের যে ব্রেইন আছে তার ব্রেইনের কতটুকু জায়গা সে খোলা রাখতে পারে বা কতটুকু জায়গা নিয়ে সে চিন্তা করতে পারে। এখন ক্লডের ব্রেইন যদি ভরে যায় বা তার কনটেক্সট উইন্ডো যদি ফিল আপ হয়ে যায় তাহলে সে শুরুতে আপনি যে কথাটা বলছেন সেটা সে ভুলে যাবে। আর এই জায়গায় অনেক মানুষ ভুল করে। মানুষ মনে করে যে এআই হ্যালুসিনেট করতেছে বা এআই হচ্ছে একটা স্টেটে চলে গেছে, হ্যালুসিনেট স্টেটে, কিন্তু আসলে সেটা না। আসলে তার যে কনটেক্সট উইন্ডো ছিল সেই কনটেক্সট উইন্ডোর জায়গাটা শেষ। এখানে একটা ডায়াগ্রাম দিয়ে আমি এখানে বোঝানোর ট্রাই করছি। এখানে একটা যে রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি, এটা ধরেন কনটেক্সট উইন্ডো ক্লডের। এখন এই কনটেক্সট উইন্ডোটা দেখেন এখানে ফিল আপ হয়ে গেছে বিভিন্ন ধরনের ডাটা দিয়ে। এটা যখন ফিল আপ হয়ে যাবে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে এই কনটেক্সট উইন্ডোটাকে ক্লিন করার জন্য একটা যখনই আপনার যে কাজটা, একটা সেশন যখন আপনার পূরণ হয়ে যায়, আপনি একটা টাস্ক তাকে দ্বারা ক্লড কোডকে দিয়ে করায় ফেললেন, তখন আপনি তাকে ইনস্ট্রাকশন দিয়ে একটা হ্যান্ড অফ .md ফাইল তৈরি করতে বলতে পারেন। অর্থাৎ এই যে হ্যান্ড অফ .md ফাইল, এইটা হচ্ছে আপনার লাস্ট যে সেশনটা, লাস্ট সেশনে আপনি যে কাজগুলো করছেন এই সবগুলো কাজ সেখানে লিস্ট করা থাকবে। এবং এরপরে আপনি যদি স্ল্যাশ ক্লিন লিখে ক্লিন করে দেন তার যে কনটেক্সট উইন্ডোটা, তাহলে তার পুরো যে কনটেক্সট উইন্ডো ছিল যেটা পূর্ণ হয়ে গেছিল সেটা ক্লিন হয়ে যাবে। এরপর আপনি ওই হ্যান্ড অফ .md ফাইলটা থেকে আবার শুরু করতে পারবেন। অর্থাৎ নেক্সট টাইম ক্লিন করার পরে সাথে সাথে আপনি যদি বলেন যে হ্যান্ড অফ .md ফাইলটাকে রিড করো এবং রিড করে লাস্ট প্রজেক্টটাকে এক্সট্রাক্ট করে নাও, তাহলে ক্লড সাথে সাথেই আপনার লাস্ট যে প্রজেক্ট ছিল সেটার যত ধরনের কাজ আপনি করছেন, টাস্ক করছেন, আপনি যে ডিটেলসগুলো তাকে দিয়েছেন, এই সব কিছু সে আবার তার মেমোরিতে নিয়ে আসতে পারবে। তো এটা হচ্ছে একটা ক্লিন ওয়ে বা স্ট্রাকচার ওয়ে ক্লডের যে কনটেক্সট উইন্ডো সেটাকে ইউটিলাইজ করে ইউজ করার জন্য। আচ্ছা, এটাকে যদি আমি রিয়েল টাইম একটা এক্সাম্পল দিতে চাই তাহলে দেখেন, আমি যদি একে বলি যে প্লিজ ক্রিয়েট অ্যান হ্যান্ড অফ .md ফাইল ফর মি, তাহলেই সে আমার জন্য যে হ্যান্ড অফ .md ফাইলটা এটা তৈরি করে দেবে। এবং এখানে যদি আপনি স্ল্যাশ ক্লিয়ার লিখে যদি আপনি দিয়ে দেন তাহলে সে আপনার এই যে কনটেক্সট উইন্ডো যতগুলো মেমোরি খেয়েছিল সেই মেমোরিগুলো ক্লিন করে দেবে এবং আপনি নতুনভাবে ক্লডকে ইউজ করতে পারবেন। আচ্ছা, তো 8 নম্বরে যদি আমরা আসি, 8 নম্বর পয়েন্টে হচ্ছে এমসিপি। এমসিপির ব্যাপারটা হচ্ছে একটা মডেল কনটেক্সট প্রোটোকল। অর্থাৎ তো এই মডেল কনটেক্সট প্রোটোকলটা কি? এটা হচ্ছে একটা সহজ ভাষায় যদি আমি বলি তাহলে এটা হচ্ছে একটা কমন প্ল্যাগ। মনে করেন যে প্রথমে যখন অ্যান্ড্রয়েড ফোনগুলো আসলো তখন প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনের চার্জার আলাদা ছিল। তো এই ব্যাপারটা অনেক হ্যাসেল হয়তো আমাদের। তো তারপরে যখন অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটা কমন টাইপ সি চলে আসলো, টাইপ সি চলে আসার পরে কিন্তু আমরা খুব ইজিলি যে কোনো অ্যান্ড্রয়েড ফোন সেই টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে পারতেছি এবং একটা চার্জার দিয়ে আমরা অনেকগুলো অ্যান্ড্রয়েড ফোনও চার্জ দিতে পারতেছি। এই ব্যাপারটা এরকমই যে এমসিপি আগে যেমন প্রতিটা টুলের জন্য আলাদা আলাদা কোডের প্রয়োজন হইতো, সেটা আর লাগে না। এটা একটা প্লাগের মতো যেটা আপনি যে কোনো ওয়েবসাইটের থেকে ক্লড কোডের সাথে কানেক্ট করে দিতে পারবেন। যেমন একটা হচ্ছে
ফাইল বা একটা ওয়েবসাইটে ক্লড ব্রাউজার ইউজ করে সে দেখতে পারবে, কিন্তু দেখা আরেক জিনিস আর কাজ করতে পারা আরেক জিনিস। এমসিপিকে যদি আরো সহজ ভাষায় আমি বলতে পারি তাহলে এটা আপনার হাত, অর্থাৎ এটা লিটারালি একটা হাত হিসেবেই আপনার ক্লড কোডে কাজ করবে। তো ক্লড কোডের থেকে আপনি অনেক অ্যাপের এমসিপি ইউজ করতে পারবেন, যেমন গুগল শিট বা সুপারবেজ। সুপারবেজ একটা হচ্ছে ডাটাবেজ প্রোভাইডার। এরপরে হচ্ছে গুগলের স্টিচ, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইন করার জন্য ইউজ করা হয়। তো গুগলের স্টিচের এমসিপি আপনি ইউজ করতে পারবেন, অথবা ভার্সেলের মতো হোস্টিং বা ডিপ্লয়মেন্ট করার জন্য যে সাইটগুলো আছে এগুলোও আপনি এমসিপি ইউজ করে ক্লড কোডকে দিয়েই ডিরেক্ট কোড লিখে আপনি হচ্ছে ডিপ্লয় করে দিতে পারবেন। আচ্ছা, তো এমসিপি যদি আমি ইউজ করে আপনাদেরকে দেখাই তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন আরো ক্লিয়ারলি। যেমন ক্লড কোডে যদি আপনি আসেন, ক্লড কোডে আসার পরে সেটিংসে আসবেন। সেটিংস আসার পরে কানেক্টরসে গিয়ে আপনি এখান থেকে, যেমন এখানে অনেকগুলো হচ্ছে প্রিসেট দেয়া আছে, যেমন জিমেইল, স্ল্যাক, গুগল ডক এটসেট্রা। এই ধরনের আরও হচ্ছে অনেক কানেক্টর আপনি ব্রাউজারে গেলে, ব্রাউজ কানেক্টরে গেলে আপনি দেখতে পারবেন। তো এটা গেল হচ্ছে ক্লডের বেসিক যেগুলো সেগুলোর থেকে কানেক্ট করা। কিন্তু আপনি যদি এত কষ্ট করতে না চান, আপনি চান যে ক্লড কোডকে দিয়েই আপনি হচ্ছে এমসিপি গুলো কানেক্ট করে নেবেন, সেটার ক্ষেত্রে আমি দুইটা এক্সাম্পল দেখাচ্ছি। যেরকম হচ্ছে সুপারবেজ। সুপারবেজ হচ্ছে একটা ডাটাবেজ তৈরি করার বা ডাটাবেজ হোস্টিং করার জন্য একটা সার্ভার। সুপারবেজের যে এমসিপি সার্ভার, সেটা যদি আপনি এই এই যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা চলে আসেন superbase.com/docs/guides/ai2/mcp। তো এই ইউআরএলটায় আসলে আপনি এখান থেকে ক্লড কোডের জন্য, ক্লড কোড সেট আপের জন্য যে ইনস্টলেশন ম্যানুয়ালটা এটা কপি করে নিতে পারবেন পুরোটাই। এখান থেকে কপি করে আপনি ক্লিয়ারলি হচ্ছে যদি ক্লড কোডে এসে তাকে এটা করতে বলেন, কানেক্ট করতে বলেন, তাহলে সে সুপারবেজ কানেক্ট করে ফেলবে। এখন সুপারবেজ কেমনে ইউজ করতে হয় এটার জন্য হচ্ছে আপনি সুপারবেজে ঢুকবেন ফার্স্টে। সুপারবেজে আসার সাথে সাথেই আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস থেকে আপনি হচ্ছে নিউ অর্গানাইজেশন যাবেন। তো নিউ অর্গানাইজেশনে যাওয়ার পরে এখানে আপনার কাছে কিছু জিনিস যাবে, যেমন অর্গানাইজেশনের নাম, অর্গানাইজেশনের একটা নাম দিবেন আপনি। দেন আপনার যে রিজিয়ন সেটা আপনাকে চুজ করতে হবে। আপনি এখানে এশিয়া প্যাসিফিক এটা চুজ করে নিতে পারেন, যেহেতু আমরা বাংলাদেশে আছি এবং এশিয়া প্যাসিফিক আমাদের রিজিয়ন। তো ক্রিয়েট নিউ প্রজেক্ট করলেই সে একটা নতুন প্রজেক্ট করে দিবে। এখানে হচ্ছে পাসওয়ার্ডটা আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে নিতে হবে আপনাকে। নেওয়ার পরে আপনি হচ্ছে ক্রিয়েট নিউ প্রজেক্ট দিলে প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। সুপারবেজ কেন ইউজ করতেছি? কারণ সুপারবেজ হচ্ছে ফ্রি, দ্যাটস ওয়াই আমি ইউজ করতেছি, যাতে আপনারাও একটা প্রজেক্ট তৈরি করে দেখতে পারেন। তো সুপারবেজ প্রজেক্টটা তৈরি করার পরে আমি হচ্ছে এখানে দেখি যে আমাদের এমসিপি কানেক্ট হয়েছে কিনা। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ওথ কানেকশন আমাকে ফিক্স করে দিতে হবে। একটা ওথ লগ ইন সে চাবে, /mcp চালায় সে আমাকে হচ্ছে কানেক্ট করে নিতে বলতেছে সুপারবেজটাকে। তো আমি এখানে সুপারবেজ সার্চ করলে আমি দেখতে পারবো যে সে এখানে সুপারবেজ আমার সাথে অ্যাড করে নিচ্ছে। তো আমি জাস্ট অ্যাড করার পরে এখানে কানেক্ট করলেই সে লগ ইন বা অথরাইজে চলে আসবে। তো এখান থেকে আপনি এই ক্লডকে অথরাইজ করে দেবেন। অথরাইজ করে দেওয়ার সাথে সাথেই ক্লড হচ্ছে এটার অ্যাক্সেস পেয়ে যাবে এবং সে সুপারবেজের এমসিপি যে সার্ভারটা আছে সেটা সে এখন ইউজ করতে পারবে। তো দেখেন আমার অলরেডি কানেক্ট হয়ে গেছে, এখানে ডিসকানেক্ট অপশনটা আসতেছে। আচ্ছা, তো আমি হচ্ছে এমসিপি সার্ভারগুলো ইউজ করে আপনাদেরকে একটা প্রজেক্ট করে দেখাবো। প্রজেক্টটা হচ্ছে যে আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, যেটার সাথে একটা ব্যাকএন্ডও থাকবে এবং এই ব্যাকএন্ডের মধ্যে আমার একটা সিআরএম থাকবে, অর্থাৎ আমার লিডস থাকবে। লিডস বলতে বোঝানো হয় যে আমার যে উড বি কাস্টমার বা যারা আপনার হচ্ছে কাস্টমার হতে পারে। তো এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা হচ্ছে ল্যান্ডিং পেজের ফুল প্রজেক্টটাই আমি ক্লড কোড দিয়ে বানাবো এবং এই প্রজেক্টটা বানানোর জন্য অবশ্যই আমার এই কয়েকটা টুল লাগবে, যেমন সুপারবেজ লাগবে, ভার্সেল লাগবে ডিপ্লয় করার জন্য, এবং স্টিচে আমি ফ্রন্ট এন্ডটা ডিজাইন করব। তো আমি হচ্ছে সুপারবেজটা যেভাবে কানেক্ট করলাম সেমভাবে আপনাদেরকে ভার্সেলের মধ্যেও
লগ ইন করে আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এখানে লগ ইন খুবই ইজি। আপনি হচ্ছে গিটহাবের সাথে গিটহাব ইউজ করে ভার্সেলে হচ্ছে লগ ইন করতে পারেন। এটা আপনার জন্যই বেটার হবে, যাতে সে সহজে ইউজ করতে পারে। আচ্ছা, তো এখানে অথেন্টিকেশন চাচ্ছে, আপনারা অথেন্টিকেশন করে নিতে পারেন, এটা সিকিউরিটির জন্য ভালো। আপাতত আমি অথেন্টিকেশন করতেছি না। হচ্ছে ভার্সেলের যে এমসিপি সার্ভার, এটা আপনি কেমনে ইনস্টল করবেন। ভার্সেল এমসিপি সার্ভার লিখে গুগলে যদি সার্চ করেন তাহলে আপনি লিঙ্ক পাবেন। এই লিঙ্কে আপনি ঢুকবেন। ঢোকার পরে এখানে হচ্ছে এই দেখেন সাপোর্টেড ক্লায়েন্টসের মধ্যে ক্লড কোড পেয়ে যাবেন। ক্লড কোড লিখলে এখানে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে। এই পুরো ম্যানুয়ালটা কপি করে আপনি হচ্ছে আবার ক্লড কোডকে দিবেন। দিলেই সে হচ্ছে ভার্সেলেরও সিমিলার স্টাইলে সুপারবেজ যেভাবে করছে সেভাবেই একটা এমসিপি সার্ভার নিজেই অ্যাড করে নিবে। তারপর আপনাকে জাস্ট লগ ইন করে দিতে হবে। লগ ইনটা কেন করতে হয়? যাতে সে অ্যাক্সেস পায় আপনার হয়ে সেই যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটায় কাজ করার জন্য। আচ্ছা, তো সে অ্যাড করে ফেলছে। এখন জাস্ট আমাকে সিমিলার স্টাইলে লগ ইনটা করে নিতে হবে। এখানে হচ্ছে /mcp লিখে ক্লিক করলেই আপনার এমসিপিগুলো ওপেন হয়ে যাবে, কানেক্টরের ডিরেক্টরিটা। এখানে আপনি হচ্ছে সার্চ করবেন ভার্সেল। সার্চ করলে এখানে কানেক্ট করতে পারবেন। তো আমার এমসিপি সেট আপের যে কাজগুলো ছিল এই কাজগুলো মোটামুটি ফেজ। আর একটা আছে স্টিচটাকেও আপনারা সেম স্টাইলেই কানেক্ট করে নিতে পারবেন। স্টিচ গুগল সার্ভার লিখে সার্চ করলে আপনারা স্টিচ সার্ভারে চলে আসবেন একটা লিঙ্কে। এখন এইখানে হচ্ছে সেট আপ গাইড দেওয়া আছে ক্লড কোডের জন্য, যেটা আপনারা কপি করে ডিরেক্ট ক্লড কোডকে দিলে ভার্সেল এবং সুপারভাইজ আমরা যেভাবে কানেক্ট করছি সেইভাবেই আপনি ক্লড কোডের মধ্যেও কানেক্ট করে নিতে পারবেন। আচ্ছা, তো আমাদের সবগুলো এমসিপি সার্ভার এখানে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা একটা প্রম্পট দিব ক্লড কোডকে, যে ইউজিং দ্য স্টিচ এমসিপি ডিজাইন এ ল্যান্ডিং পেজ ফর এ ফ্রি ক্লড কোড ক্লাস ইন বাংলা, ডার্ক থিম, ব্যাকগ্রাউন্ড এবং প্রাইমারি কালার, এগুলো সব আমি দিয়ে দিছি। সেকশন কি থাকবে? একটা বাংলা হেডলাইন থাকবে, ভিডিও এরিয়া থাকবে, 3টা হচ্ছে শর্ট বেনিফিট পয়েন্ট থাকবে, আর একটা হচ্ছে সাইন আপ ফর্ম থাকবে। তো এই ইনফরমেশনগুলো দিয়ে লাস্ট টাইম বলছি গেট দ্য স্ক্রিন কোড ফর দ্য ডিজাইন অ্যান্ড সেট ইট আপ অ্যাজ এ next.js পেজ। আচ্ছা, next.js কি? এটা হচ্ছে একটা কোডিং ল্যাঙ্গুয়েজ। তো সেটা একটা প্রজেক্টের মধ্যে আমি করতে বলছি, ডাউনলোড করতে বলছি। তো এখানে স্টিচ দ্বারা যখন আমি ফ্রন্ট এন্ডের ডিজাইন করতেছি তখন আমি হচ্ছে ওপাস 5 সিলেক্ট করে নিলাম, কারণ ওপাস 5 হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইনিং এর দিক থেকে অনেক ভালো রেজাল্ট দিচ্ছে, লেটেস্ট একটা মডেল। আচ্ছা, তো দেখুন অনেকক্ষণ কাজ করার পরে সে হচ্ছে 3টা এমসিপি ইউজ করেই সুপারভাইজ। আচ্ছা, তো আজকের যে ক্লাসটা হইলো, এই পুরো ক্লাসটাকে যদি আমি একবার রিক্যাপ করি তাহলে আমরা ফার্স্টে ক্লোড কোড জিনিসটা আসলে কি এটা আমরা শিখছি। দেন মডেল ভার্সেস কনটেক্সটের যে ব্যাপারটা এটাও আমরা শিখতে পারছি। দেন ইনস্টল কীভাবে করবো, সাইন ইন কীভাবে করবো, কোথায় চালাবো, ফার্স্ট প্রম্পট কীভাবে দিব, আমাদের নিজের যে ফাইল আছে বা ফোল্ডার আছে সেটাকে কীভাবে কাজে লাগাবো, প্রম্পট এবং কনটেক্সট ইঞ্জিনিয়ারিং এইটাও হচ্ছে আমরা শিখতে পারছি। দেন টোকের আর কোন মডেল কীভাবে ইউজ করতে পারি, বড় কাজের ক্ষেত্রে বড় মডেল, ছোটো কাজের ক্ষেত্রে ছোটো মডেল, উত্তর যাচাই করা, প্লট এমডি ফাইল, দেন হচ্ছে ডট ক্লট ফোল্ডার, পারমিশন প্লাস সেটিংস, কনটেক্সট উইন্ডো এবং হ্যান্ড অফ, এমসিপি কী জিনিস এবং এমসিপি লাইভ দিয়ে শিট, সুপারভাইজ, স্টিচ এবং ভার্সেল কানেক্ট করা। এই 15টা হচ্ছে টাস্ক আমরা ক্লাস 1-এ শিখলাম। ক্লাস 2-তে আমরা মেমোরি, স্কিলস, এজেন্ট, টিম, ওয়েবসাইট বানানো, দেন হচ্ছে রিমোট কন্ট্রোল তৈরি করা, অটোমেশন তৈরি করা, শিডিউলিং করা এবং নিজে একটা এআই ওএস তৈরি করা,
এই সব কিছুই আমরা ক্লাস টুতে দেখতে পারবো। ক্লাস টু এর যে ডেট সেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে।